গ্রহণ করেছেন, এই যে সংলাপের কথা, 2008 সালের নির্বাচনের পর আওয়ামী লীগের কর্মীদের ভিতরে কি যন্ত্রণা ছিল না? ছিল কিনা? বিজয়ের পরে এরকম বিরাট বিজয়ের পরে যন্ত্রণা ছিল না? আওয়ামী লীগ বিজয় মিছিল করেনি। সর্বশেষ বলেন, আপনি আওয়ামী লীগের যতগুলো নেতা, এই যে আপনারা গণমাধ্যমকে খুব নাম করা পত্রিকায় আসছে 3 জনের 54টা গুলিবিদ্ধ, 59টা গুলিবিদ্ধ। আপনি দেখুন এটা কি 54টা গুলি না 54টা ছড়া? কারণ আপনারা জানেন শর্টগানের গুলিটা ছড়ার আকারে যায়, শরীরে বিভিন্ন জায়গায় থাকে। এই কথাটা তো জার্নালিস্টরা তো আর মানে করোনার সার্টিফিকেট লেখে না, কিন্তু আপনার কাছে এই বিষয়টি ছড়ার গুলি কিনা এই টেকনিক্যাল পয়েন্টই লাগলো, আপনি ওই পয়েন্টই দেখলেন না যে আপনি বললেন গণপিটুনিতে মারা গেছে, তার কাছে পারা গেল ছড়া। গণপিটুনিতে মারা গেছে, তাহলে গণপিটুনিতে মারা গেছে, কিন্তু আপনি যেটা বলবেন কোদালকে কোদাল বলাই ভালো, যা ঘটবে তাই উপস্থাপন করবেন। আমি কোদালকে যদি বলেন, আপনি কি মনে করেন আমি কোদালকে কোদালই বলতে চাই, কিন্তু আপনার কথা 5 জানুয়ারিতে শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘুরা ভোট দিতে গিয়েছিল? না না, সেইটা তো আবার আরেক প্রসঙ্গ হচ্ছে, পত্রিকা প্রসিদ্ধ পত্রিকা এই ছবিগুলো ছাপা হয়েছে, ছবিগুলো আমি দেখাতে পারি। সেটা তো আবার আরেক কথা হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা আসলে একটা বিরতি নিয়ে ফিরি, কিন্তু আপনি যখন বললেন সংলাপের উদ্যোগ আপনি বলছেন তো, এই জিল্লুর রহমান সাহেব, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, তিনি নির্বাচন কমিশনকে শক্তিশালী করবার জন্য বেগম খালেদা জিয়া সহ সব দলকে ডেকেছিলেন। বেগম খালেদা জিয়া কি অংশগ্রহণ করেছিলেন? ওটা কি সংলাপ ছিল না? আমার যদ্দূর মনে পড়ে যে বেগম জিয়া মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আসলে দেখা করেছিলেন। বলছেন আমি এই আলোচনায় অংশগ্রহণ করব না, আপনি ডেকেছেন, এসেছি। সংলাপ মানে কি দাঁড়াবে? আজকেই বেগম খালেদা জিয়া যাবেন, ডেকেছেন, এসেছি, আলোচনায় অংশগ্রহণ করবো না, এগুলি আসলে পলিটিক্যাল রেটরিক। সুভাষ দা, আমরা আবার আপনার কাছে ফিরছি, আমরা একটা বিরতি নিয়ে আসি। ফিরলাম আজকে বাংলাদেশের। সুভাষ দা, বিরতির আগে আপনি বলছিলেন, আমি শুধু একটি প্রশ্ন তার সঙ্গে যুক্ত করতে চাই, আপনি যা বলছিলেন তার সঙ্গে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দেওয়া যে তথ্য দিয়েছে, তাতে তথ্যের বিবেচনায় 20 দলের হরতাল অবরোধে 1,20,000 কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। তো এই 1,20,000 কোটি টাকার সম্পদের ক্ষতি ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে কেন, সেটা ব্যর্থতা মনে করেন কিনা, সেটিও যদি একটু যুক্ত করে বলেন। না, এই ব্যর্থতা তো থাকবেই, আছেই এই কারণে যে বাংলাদেশে আওয়ামী লীগকে তার রাজনীতি করতে হয়েছে এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, যে এই প্রতিদ্বন্দ্বিতায় তাকে সুস্থ প্রতিযোগিতা করা যায়নি। এখন আপনি বলবেন যে বাংলাদেশের রাজনীতিতে আজকে যে আমি যেটা প্রায় বলে থাকি, বিনষ্টের আত্মচিৎকার, এখন যা ঘটছে বিনষ্টের আত্মচিৎকার। আমি কখনোই মানতে রাজি না যে সংলাপ শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক হতে হবে। অবশ্যই নির্বাচন কেন্দ্রিক হতে হবে, যখন নির্বাচন কমিশনকে আরো অনেক বেশি সংগঠিত করতে হবে, আরো অনেক বেশি আমাদের শক্তিশালী করতে হবে। আমরা সে আলোচনা কখনো আসি নাই। আপনি আজকে বলছেন যে আপনার পার্লামেন্টের নির্বাচন, মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, বিএনপি আর জামাত পার্লামেন্টে নির্বাচন অংশগ্রহণ না করলে সেটা কোনো নির্বাচনই না। আপনি তো নির্বাচনে অংশ ছিলেন, গত পার্লামেন্টে আপনি ছিলেন, জামাত ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল। আপনি পার্লামেন্টে কয়দিন গিয়েছেন? আপনি যদি সেই অর্থে বলেন, সুভাষ দা, আপনি হয়তো মানে ভালো বিতার্কিক, ভালো তার্কিক, এগুলি বলে হয়তো তর্কে জেতা যাবে, কিন্তু আমি আপনার যে একটি প্যারামিটারের কথা মনে করে দিতে চাই, যে সর্বশেষ যে দলটি পার্লামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছিল, তারা নির্বাচনে অংশ না গ্রহণ করলে সেটিকে আসলে নির্বাচন বলাটা একটু মুশকিল। আপনি নির্বাচনে আসবেন না। আপনি কি মনে করেন বলেন যে নির্বাচনে তারা আসেন নাই, কিন্তু বিএনপি না? আচ্ছা, আপনি নির্ভুলভাবে বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সংলাপ করবার জন্য কথা বলো, সংলাপ মানে তো সবকিছু নিয়ে কথাবার্তা, কথোপকথন, কতবার উনি উদ্যোগ নিয়েছেন? পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আসুন আমরা দুইজন মিলে সিদ্ধান্ত নিই। আপনি কতবার উনি টেলিফোন করেছেন? টেলিফোন করার পরে বাংলাদেশের পরিস্থিতি কি হয়েছিল সবাই শুনেছে না? উনি কাঁচা বাংলা শুনেছেন, গালি শুনেছেন না? তারপরেও তিনি এই উদ্যোগটা গ্রহণ করেছেন। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আসলে অনেক কথা হয়েছে, এবং সেটি 2013 সালে অক্টোবর মাসের ঘটনা। তারপরেও যদি আমরা এই বিষয় নিয়ে কথা বলতেই থাকি, তাহলে তার আমরা এটা সামনে আগাতে পারবো না। মানে আমাদের এই মুহূর্তে আপনি মনে করছেন যে যা হচ্ছে সব ঠিকই হচ্ছে? সব ঠিক হচ্ছে না, খুব সুন্দর একদম। এই মুহূর্তে কোন জায়গাটা ঠিক হতে হবে? সবসময় এমসিকিউ টাইপের কোশ্চেন করেন তো, আমি সরাসরি উত্তর দিই, ঠিক হচ্ছে না। ঠিক কেন হচ্ছে না? ঠিক হচ্ছে না যারা বললো না বিনষ্টের আত্মচিৎকার করতে চায়, যারা বাংলাদেশকে অন্য জায়গায় বন্ধক দিতে চায়। আপনি কি ব্যারিস্টার পারভেজ খুব চমৎকার করে বললেন যে নানান রকম তকমা লাগানো হচ্ছে।
এই সিমটম গুলো কি তাই নয়? আমার কাছে মানুষকে পুড়িয়ে হত্যা করা কখনো শুনেছেন? আমি ব্যারিস্টার পারভেজের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পোড়া রাজনীতিতে তারা কখনোই অংশগ্রহণ করেননি। এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে? বাংলাদেশের কোনটা বিশ্বাস করে? যারা বিএনপি সমর্থক তারাও বিশ্বাস করে। আচ্ছা, দুটি প্রশ্ন ব্যারিস্টার পারভেজ আপনার কাছে করতে চাই। আদ্যপন্ত রাজনীতি কিন্তু আলাপ করা প্রয়োজন। আমার মনে হয় যে ব্যারিস্টার পারভেজ আহমেদ নিশ্চয়ই এই বিষয়টিতে একটু খেয়াল করবেন। আমি শুধু দুটি প্রশ্ন করে রাখতে চাই, আপনি যদি সবগুলি একসাথে অ্যাড্রেস করেন 2 বা 2.5 মিনিটের মধ্যে। সেটি হচ্ছে যে সরকার পতনের চেয়ে এখন দেশি বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংলাপের দাবিতে আপনারা বেশি সমর্থন দিচ্ছেন, এটা এক ধরনের পিছুটান কিনা? আর পাশাপাশি আমি বলতে চাই যে রাজনৈতিক লক্ষ্য অর্জনের টক শো কতটা কার্যকর পথ বলে আপনি মনে করছেন? আপনি যদি 2 বা 2.5 মিনিটে আমাদেরকে একটু আলোকপাত করেন। ধন্যবাদ খালেদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি ভাবছিলাম যে আমি তো ট্রেনের বাইরে চলে গেলাম কিনা। আচ্ছা, প্রথম কথাটি হচ্ছে, আপনি যে লাস্টের কথা যদি আমি আসি আর কি, টকশোর মানে এটা মানে আপনি কি এটা ভূমিকাটা কতটুকু রাখেন রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য? প্রথম কথা হচ্ছে যে আমার দেশে টকশোর আবেদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই জন্যই যে আমার দেশে গণতান্ত্রিক যে কাঠামোগুলিকে সুবিন্যস্ত হওয়া, ইনস্টিটিউশনালাইজ হওয়ার কথা, যে কাঠামোগুলি থেকে জনগণ সত্যিকারে তাদের কথাগুলি শুনতে পাওয়ার কথা, তাদের সত্যিকারের রিপ্রেজেন্টেশন থাকার কথা, সে প্রতিষ্ঠানগুলিকে আমরা ধ্বংস করে ফেলেছি। আর 5ই জানুয়ারি পরে তো সেই প্রতিষ্ঠানগুলি জাদুঘরেও খুঁজে পাওয়া যাচ্ছে না, আরও বেশি অন্য জায়গায় চলে গিয়েছে। হরপ্পা মহেঞ্জোদারোতে খুঁজতে হচ্ছে আমাদের। তো সেই জায়গা থেকে বের হওয়ার বা মানুষের একটু ঝিলিকের মতো জায়গাটা হচ্ছে এই টকশোর জায়গাটা, যেখানে মানুষ মনে করছে যে সত্যিকার অর্থে যে ডিবেটটা পার্লামেন্টে হওয়ার কথা সেটা তারা দেখতে পাচ্ছে এই টকশোতে। ফলশ্রুতিতে টকশোর যে আবেদনটা আছে সেটা কিন্তু দিন দিন আরো বেশি আবেদনময়ী হয়ে উঠছে। এখন আপনি আসুন যে টকশোর মানে আমি যদি ওইভাবে সহজ করে বলি যে এফেক্ট এবং ডিফেক্ট যেটা যদি ধরি, আমরা যদি এফেক্টস অর্থে ধরি যে পজিটিভ অর্থে টকশোতে একটা জিনিস হয় যে অনেকগুলি মতকে ধারণ করা যায়। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে এসে যে যার মতো করে সবাইকে জনগণকে নিয়ে নিচ্ছে। সমস্যা হচ্ছে এটা, আমি হয়তো জনগণকে রিপ্রেজেন্ট করি হয়তো 22% অথবা 20% অথবা 30%, বাট আমি নিয়ে নিচ্ছি 16 কোটি একসাথে, কিন্তু বাকি 4 জন বসে আছে, 3 জন আছে, তারা কোন 16 কোটিকে নেবে সেটা আবার বোঝা যাচ্ছে না। এইটা একটা প্রবলেম আমরা ফেস করি সবসময়। আরেকটি আসলে আপনি যেটা বলেছেন যে সরি একটা আপনি কি বলেন যে এর আগে যেটা আমি আর আগে বলতে চাইছিলাম যে সংলাপের দাবিতে এখন আপনারা বেশি সমর্থন দিচ্ছেন সরকার পতনের চেয়ে, এটা এক ধরনের পিছুটান কিনা? কারণ এটা আমি বলি সরকার পতন এটা কোনো ব্যাপার না, সরকার পতন বিরোধী দল থেকে চাবে, এটি সব, এটা একটা চলমান প্রক্রিয়া। সরকারের পদত্যাগ, মিস গভর্নমেন্ট, মিস ম্যানেজমেন্ট হলে, ব্যাড গভর্নেন্স হলে বিরোধী দল থেকে সরকারের পদত্যাগ চাবে, এটা যে কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে চলমান প্রক্রিয়া থাকে, বলেই থাকে, দাবি করেই থাকে। সরকার ওটাকে ওই অনুযায়ী টেম্পার অনুযায়ী এটা এন্টারটেইন করে। আর এখন যে কথাটা বলছেন যে যখন বিরোধী দল বিভিন্ন দাতা সংস্থা বন্ধু বা নাইবার কান্ট্রি থেকে বলা হচ্ছে সংলাপের কথা বেশি জোর দেওয়া হচ্ছে, তাতে আপনারা কি পিছু হচ্ছেন কিনা? আবার যদি না রেসপন্স করতো বিএনপি, আপনারা এবার বলতেন কষ্ট করে যে এত সবার উপর্যুপরি দাবি সত্ত্বেও আপনারা সেখানে কর্ণপাত না করে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনি যেহেতু প্রশ্ন করেছেন দুই রকমই আসতে পারে। সো আমরা যেটা মনে করি, এখন আমরা যেটা মনে করি আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের চিৎকারে খুব কর্ণপাত করে, সেরকম প্রমাণ আমরা খুব বেশি দেখি না। সেটা দায়ী করা যেতে পারে। তবে আমি যেটা মনে করছি এই মুহূর্তে যে বিরোধী দল থেকে যদিও হরতাল ডাকা হয়েছে, অবরোধ ডাকা হয়েছে, তারপরও সরকারের কাছে কিন্তু প্রতিনিয়ত নানাভাবে দাবি করা হচ্ছে একটা সংলাপের পরিবেশ সৃষ্টি করার জন্য। সুতরাং আমার মনে হয় যে এটা বোঝার জন্য আমাকে রাজনৈতিক বিশ্লেষক হওয়ার দরকার নেই, আমাকে অন্য কোনো কিছু জেনে আসারও দরকার নেই। বিএনপি বা বিরোধী দল থেকে যে দাবিটা এখন করা হচ্ছে যে একটা অ্যাকোমোডেটিং ক্যাপাসিটি গভর্নমেন্টকে তৈরি করতে হবে, কারণ গভর্নমেন্ট ইজ রানিং দ্য কান্ট্রি, গভর্নমেন্টকে ধারণ করতে হবে। যদি আপনি যদি সহমতটাকে ধারণ না করেন তাহলে আপনি কখনোই এই অ্যাটমসফিয়ারটা পাবেন না। এবং আপনি দেখেন এখানে যখন আপনি টকশো যখন কন্ডাক্ট করেন, আপনি যখন হোস্ট থাকেন, আমরা যখন এখানে গেস্ট থাকি, যখন আপনার ইনস্ট্রাকশনটা আমরা ফলো করি তখন কিন্তু একটা গুড অ্যাটমসফিয়ার বজায় থাকে। তার মানে আপনি যখন নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আপনার চাতুর্যতার সহিত পরিচালনা করছেন তখন কিন্তু এখানে পরিবেশ ভালো থাকছে। তার মানে আপনি সরকার যখন তার আপনার মতো অ্যাঙ্করিং এর আসনে বসে ব্যাড গভর্নেন্স দিয়ে, ব্যাড রুল দিয়ে দেশকে অরাজকতা সৃষ্টি করে, তখন ভালো হলো কিনা যারা গেস্ট থাকে তাদের কিন্তু একই রকম প্রবলেম সৃষ্টি হয়। তুলনাটা একটু জোর করে আক্ষরিক অর্থে একটু সরকারকেই যত কথাই আমরা বলি একটু জবরদস্তি তুলনা হলো বলে মনে হয়, কারণ এটা মনে হতে পারে এরা দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু আমি শেষ করি 10 সেকেন্ডের মধ্যে, সেটা হচ্ছে যে আমরা যেভাবে যে কর্নার থেকে কথা বলি, আক্ষরিক অর্থে সরকারকেই এই জায়গাটা তৈরি করতে হবে যে তাকে ডিসাইড করতে হবে সে কিভাবে বিরোধী দলকে আস্থায় আনবে। একটা দেশের বিরোধী দল তার আস্থায় নেই, মানে এটা তো সরকারের ব্যাড গভর্নমেন্ট। মানে দিস ইজ দ্য লংগেস্ট 10 সেকেন্ডস আই হ্যাভ এভার রেড। এখন ঘটনা হচ্ছে যে প্রিন্স ভাই, আমি আপনার কাছে একটা একাডেমিক ইন্টারেস্ট একটা প্রশ্ন করতে চাই যে আপনি কোনটিকে